আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আমাদের রাতের আয়োজন। আমরা আগেই অবশ্য শিডিউলটা দিয়ে দিয়েছিলাম যে কোন বিষয়ের উপর লেকচারটা হবে। আমরা তোমাদেরকে অলরেডি শিডিউলটা দিয়ে দিয়েছিলাম, এরকম একটি লেকচার প্ল্যান দিয়ে দিয়েছিলাম। দেখো তোমরা, এরকম একটি লেকচার প্ল্যান আমি তোমাদের সবাইকে দিয়ে দিয়েছিলাম আমাদের পেজে, এবং বলেছিলাম যে এর মধ্যে কোন ক্লাসটা তোমাদের পছন্দ তোমরা সেটা বলবা, তার উপরে আমরা ক্লাসটা নিব। কিন্তু সমস্যাটা যেটা হলো যে এই ক্লাসটা নিতে গিয়ে, অর্থাৎ তোমাদেরকে তোমাদের মতামতের উপরে ছেড়ে দিয়ে যেটা হলো যে তোমরা বিভিন্ন রকমের মন্তব্য করেছো। কেউ 1 নাম্বার চেয়েছে, কেউ 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, কেউ 6, 7 বলেছো। এটা তো আমি একটা কথা বলি তোমাদেরকে, সেটা হলো যে আমি অবশ্যই তোমাদের এই ক্লাসগুলো নিব। আমি অবশ্যই পেজে এই ক্লাসগুলো নেব ধারাবাহিকভাবে, একদম 1 নাম্বার থেকে আরম্ভ করে 10 নাম্বার। এরপরে আমরা সাহিত্যের লেকচার প্ল্যানও দিব, সেটাও নিব, অবশ্যই নিব, কথা দিলাম। তবে আমার একটি রিকোয়েস্ট আছে যে আমার শিক্ষার্থীদের মধ্যে যারা রয়েছে তোমরা, এবং যারা এই পেজে ক্লাসগুলো করবা, তাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো তোমরা প্রত্যেকে মিনিমাম 1000 করে মেম্বার, না হলে অন্তত 100 করে মেম্বার তোমরা অ্যাড দাও। এখানে অ্যাড দাও এই পেজে, আমাকে উজাড় করে দিয়ে দিব, ঠিক আছে? অন্তত তোমরা এটা করো। আর আমি তো ক্লাস নিচ্ছি টুকটাক, তবে ধারাবাহিকভাবে নিব এবং সবগুলোই নিব। সেক্ষেত্রে শর্ত হলো যে অবশ্যই তোমরা 100 করে, মিনিমাম 100 করে, আর ম্যাক্সিমাম 1000 বা তার বেশি হতে পারে মেম্বারকে ইনভাইট করো। এখানে তোমরা পেজ লাইক দাও, তোমরা শেয়ার করতে পারো, কমেন্ট করো, তোমরা অন্যকে মেনশন করতে পারো, যেভাবেই হোক এটা করো, এটা লাভ হবে। কেন আমি সেটা বলতেছি, এটা আমি আমার প্রয়োজনে বলিনি, কেন বলছি সেটা আমি বলবো, ব্যাখ্যা করবো আজকে। তো যারা দেখছো অনেকেই মাশাআল্লাহ যুক্ত হয়ে গেছে আজকে। এটা একটা বিষয় যে আগে বলাতে যে কাজটা হলো যে আমরা অনেকেই যুক্ত পাচ্ছি। আগে আমি একটু রেঞ্জটা একটু দেখে নিই, বোর্ডের এরিয়াটা একটু দেখো তো, কোন পর্যন্ত দেখা যায় আসলে উপরে কোন পর্যন্ত দেখা যায় সেটা একটু দেখো। আমি মার্ক করে নিলাম, আর একটু নিচে নামতে হবে সম্ভবত। দেখি, দেখো আর একটু নিচে নামলাম, এবার দেখি কতটুকু দেখা যায়। ওই রেখাটাও কি দেখা যায় না? দেখো তো দেখা যায় কি না রেখা। ওই রেখাটা সম্ভবত দেখা যাচ্ছে না, শেষ রেখাটা। ঠিক আছে, তোমরা সালাম দিয়েছো, অনেক প্রশ্ন করেছো। আসলে আমি সবারটা জবাব দিতে পারছি না, কারণ হলো ওয়ালাইকুম আসসালাম বললাম, কারণ আমি আলোচনা শুরু করবো, বুঝছো? শেষ রেখাটা থেকেই আমাদের আলোচনাটা মূলত শুরু হবে। ওকে, অনেকেই সালাম দিয়েছো, তো আমি কারো কমেন্ট পড়িনি, আমি সবার ক্ষেত্রেই ওয়ালাইকুম আসসালাম বললাম, সবার ক্ষেত্রেই সবাইকে ওয়ালাইকুম আসসালাম বললাম। একটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করব তো। আর তোমরা একটা কষ্ট করে একটা কাজ করো, আমরা যে এটা দিয়েছি, পিডিএফটা দিয়েছি, তারপর ইমেজ, তোমরা একটু ডাউনলোড করে নিও। আর এই গ্রামারে, বিসিএস, ব্যাংক জব, অন্যান্য চাকরির জন্য গ্রামারে এই চ্যাপ্টারগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এর বাইরেও যদি কিছু প্রয়োজন হয় সেটা আমি আছি, ছায়া হয়ে তবু পাশে রইব। এরপরে আমি সাহিত্যের একটা দিয়ে দেবো, সাহিত্যের একটা লেখক কবিতার নাম সহ কয়জন পড়তে হবে, একটা লেকচার প্ল্যান দেওয়া মানে হলো এই টপিকগুলোই তোমাদের লাগবে, চ্যাপ্টারগুলো, আর কিছুই না মূলত আসলে, ওই জন্য দেওয়া, ঠিক আছে? তাহলে আমি আলোচনা শুরু করি। আলহামদুলিল্লাহ, সোমবার, ওয়াও, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ধন্যবাদ। তাহলে আমি শুরুতেই কি বলেছি, আবারও লেখাটা শুরু করার আগে আমি আবারও এটা বলে নিলাম যে তোমরা অনেকেই অনেক ক্লাসে এসো, আমি কথা দিলাম আলহামদুলিল্লাহ, কারণ আমি তো সবই মোটামুটি নিতে পারি, আল্লাহ এই অভিজ্ঞতাটা তো আমাকে দিয়েছেন, মোটামুটি নিতে পারি সবই। তো সেক্ষেত্রে আমি সবগুলো চ্যাপ্টারই নিব,
তোমাদের সাথে ধারাবাহিকভাবে প্রত্যয়ের গভীর থেকে গভীরে, সমাস গভীর থেকে গভীরে, হ্যাঁ, ধ্বনি পরিবর্তন নিয়ে যত ঝামেলা আছে এগুলো কথা দিলাম। আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবেই পারি তোমাদেরকে এই সমস্যাগুলো দূর করে দেব। কিন্তু আমার হাইলি রিকোয়েস্ট হলো প্রত্যেকে, আমি একদম রিকোয়েস্ট করে বলতেছি, প্রত্যেকে মিনিমাম 100 জন আর মেম্বারকে তোমরা অ্যাড দাও এই পেজে। অন্যকে বার্তাটা জানাও যে এই পেজটাকে আমরা রিস্ক করতে চাচ্ছি, আমাদের অস্তিত্বের প্রয়োজনে, আমাদের মান সম্মানের প্রয়োজনে তোমরা এখানে ক্লাস করবে। আর সেই পেজে এত দুর্বল সংখ্যক ছেলেমেয়ে থাকবে, অথচ মেয়েদের অন্তর্বাস বিক্রি করে, সেরকম একটা পেজে হাজার হাজার লক্ষ লক্ষ এদেশের শিক্ষার মান সম্মান বলিতে আর কিছু রইল এরকম একটা পেজে। সুতরাং এটা ওই কারণেই তোমাদেরকে বাড়াতে বলেছি, অন্য কোনো কারণ নয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেখানে এবার আমরা আলোচনা শুরু করি আর কি। তাহলে এই পেজে মেম্বার বাড়ানোর দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম। মিনিমাম 100 মেম্বারকে অ্যাড করো, লাইক, কমেন্ট, শেয়ার, অন্যকে মেনশন করো। এবারে আমরা পড়া শুরু করতেছি। আবারও বলি, ধারাবাহিকভাবে আমি সবগুলো ক্লাসে নিব ইনশাল্লাহ। বাংলা শব্দ 5টি উপায়ে সাধিত হয়। বাংলা শব্দ 5টি উপায়ে সাধিত হয়। বাংলা শব্দ 5টি উপায়ে সাধিত হয়, ঠিক আছে? কি কি উপায় দেখো। বাংলা শব্দ 5টি উপায়ে সাধিত হয়। 5টি উপায়ে সাধিত হয়। বাংলা শব্দ 5টি উপায়ে সাধিত হয়। নম্বর 1 দেখো, 1 উপসর্গ যোগে। আমি এদিকে তাকিয়ে কথা বলে তোমরা আওয়াজটা একটু কম, আমি বয়া লাগাই নি আজকে ইচ্ছা করি। উপসর্গ যোগে। 2 সমাস যোগে। 3 সন্ধি যোগে। 4 প্রত্যয় যোগে। আর 5 দ্বিরুক্ত শব্দ যোগে। তাহলে বাংলা শব্দ কয়টা উপায়ে গঠিত হয়? বাংলা শব্দ 5টা উপায়ে গঠিত হয়। বাংলা শব্দ কয়টা উপায়ে গঠিত হয়? 5টি উপায়। কি কি? উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, দ্বিরুক্ত শব্দ যোগে। বাংলা শব্দ 5টা উপায়ে গঠিত হয়। উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, দ্বিরুক্ত শব্দ যোগে। এখন কথা আছে, কথাটা শুনে নাও, কথাগুলো শুনে নাও ভাইয়া। এই যে বাংলা শব্দ 5টা উপায়ে গঠিত হয়, এই শব্দগুলোকে, সবগুলো শব্দকে বলা হয় সাধিত শব্দ। সবগুলো শব্দকে বলা হয় সাধিত শব্দ। তাহলে উপসর্গ যোগে রিটেনে কিন্তু এখান থেকে আরো 6 নাম্বার, প্রিলিতে তো এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। প্রতিটা চ্যাপ্টার আমরা আলাদা আলাদা করে তোমাদেরকে পড়াবো। প্রিলিতে তো প্রশ্ন আসবেই, রিটেনে শুধু এখান থেকেই 6 নাম্বার প্রশ্ন আসে রিটেনে। বাংলা শব্দ কয়টি উপায়ে সাধিত হয়? 5টি উপায়ে। না দিকে বলতে পারবা? উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, দ্বিরুক্ত শব্দ যোগে। এই সবগুলো শব্দকেই বলা হয় সাধিত শব্দ। আর একটু সুন্দর করে লেখা যায়, কিন্তু ওই যে হাতের লেখা তো অত ভালো না। এত সুন্দর করে কি হবে? আমি আর্টিফিশিয়ালিতে বিশ্বাসী নই, আমি কালার করে রং করাতে বিশ্বাসী নই। যা আছে তাই হোক, একটু চেষ্টা করলে ভালো করা যায়, যা আছে তাই। এগুলো হলো সাধিত শব্দ, সবগুলোকে বলা হয় সাধিত শব্দ। এবার দেখো, তাহলে তুমি সাধিত শব্দ কোথায় কোথায় পাবে? উপসর্গের মধ্যে পাবে, সমাসের মধ্যে পাবে, সন্ধির মধ্যে পাবে, প্রত্যয়ের মধ্যে পাবে, দ্বিরুক্ত শব্দের মধ্যে পাবে। বাংলাতে এই শব্দগুলো 2 রকম, একটা মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। আমি কিন্তু শব্দ পড়াবো না আজকে তো চমক এখনো বলি নাই, এটা একটু বোঝানোর জন্য। বাংলাতে 2 রকম শব্দ, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। কিন্তু জানো,
আমি 9 থেকে দেখেছি, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ছেলেমেয়েরা, এমনকি বিসিএস, ব্যাংক জব, জুডিশিয়াল সার্ভিস, প্রাইমারি, নিবন্ধন, হাই স্কুল, অন্যান্য জবগুলোতে যারা প্রিপারেশন নেয়, ওরা মৌলিক শব্দ এই কটাই মুখস্থ করে যে নাকের উপর কালো তিলের লাল গোলাপের, নাকের উপর কালো তিলের লাল গোলাপের, এগুলো পড়ে। কেন? বললো স্যার এই কয়টাই তো মৌলিক শব্দ, সব বইয়ে এই কয়টাই দেয়া আছে। তুমি আমাকে একটা কথা বলো, যেখানে বাংলা শব্দ ভাণ্ডারে শব্দ হলো 1,25,000, যেখানে বাংলা শব্দ ভাণ্ডারে শব্দ রয়েছে 1,25,000 প্লাস মাইনাস, সেখানে এই কয়টা মৌলিক শব্দ হয় কি করে? নাকের উপর কালো তিলের লাল গোলাপের, এই কয়টা মৌলিক শব্দ না, অর্থাৎ সাধিত না হলে সেটা মৌলিক। যেমন দেখো, আমি তোমাকে বুঝাচ্ছি 2 মিনিটে, এরপরে আমরা আজকের যে আলোচনাটা যাব সেখানে আমি যাচ্ছি, এখনো যাইনি, যাব। দেখো একটা গান আছে না, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল একটা মৌলিক শব্দ, আকাশ একটা মৌলিক শব্দ, রাস্তা একটা মৌলিক শব্দ। একটা গানের একটা লাইনে এতগুলো যদি মৌলিক শব্দ থাকে, তাহলে সেই গানটায় কতগুলো মৌলিক শব্দ আছে? বাংলা শব্দ ভাণ্ডারে 100,00,000 শব্দ, তাহলে কতগুলো মৌলিক শব্দ রয়েছে তুমি এবার বলো। এই যে নাক একটা মৌলিক শব্দ, হাত একটা মৌলিক শব্দ, মাথা একটা মৌলিক শব্দ, পা একটা মৌলিক শব্দ, জুতা একটা মৌলিক শব্দ, অর্থাৎ ইট, কাঠ, এই বিল্ডিংটা করতে কি কি লাগছে? ইট, কাঠ, পাথর, প্রতিটা মৌলিক শব্দ, প্রতিটা মৌলিক শব্দ। তাহলে তোমাকে মৌলিক মুখস্থ করার দরকার নেই, সাধিত না হলেই মৌলিক। তুমি সমাস দেখো, সমাস দেখো, পিতা মাতা, পিতা একটা মৌলিক, মাতা একটা মৌলিক। দেবতা হয়ও যিনি ঋষি, দেবতা, দেবতা এবং ঋষি দুটি মৌলিক শব্দ, বাট সমার্থকে হলে সাধিত হয়। তুমি সন্ধি দেখো, নব একটা মৌলিক, অন্য একটা মৌলিক। তুমি সন্ধি যোগে, তুমি প্রত্যয় যোগে দেখো, চল, চল ক্রিয়ার মূল ধাতু, অন্ত প্রত্যয়, তাহলে চল মৌলিক, অন্তটা প্রত্যয়। দীর্ঘ শব্দ, লাল লাল, নীল নীল, লাল একটা মৌলিক, লাল মৌলিক, লাল নীল মৌলিক, নীল মৌলিক, অর্থাৎ। আর উপসর্গ দেখে আমি তো যাচ্ছি, যাব। যেমন দেখো আহার, আ হলো উপসর্গ আর হার হলো মৌলিক। তাহলে তুমি বাংলা এই 5টা জায়গায় হাত লাগালেই মৌলিক শব্দ পাবে। এখন যদি আসে রিটেনে আসবে, প্রিলিতে এটা আসে না, প্রিলিতে কি আসবে আমরা ওইখানেই ঢুকবো, শুধু একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে। রিটেনে আসে বাংলা শব্দ কয়টি উপায় গঠিত হয়, উপায়গুলো, বাংলা শব্দ গঠনের প্রক্রিয়াগুলো লিখুন। এই প্রশ্নগুলো আমি তোমাকে খুলে দেখাবো, এগুলো আসছে। আবার 6টা শব্দ দিয়ে বলে কোন শব্দটি কি উপায়ে গঠিত। আর প্রিলিমিনারিতে আসে নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত, এটি কোনটি সমাস যোগে সাধিত শব্দ, কোনটি সন্ধি যোগে, কোনটি প্রত্যয় যোগে, এই শব্দটি কি উপায়ে গঠিত হয়েছে। এটা কিন্তু জটিল অবস্থা। এখন তোমার কাছে আমি সামনে আছি, এই চ্যাপ্টারটা সামনে আছে বলে তোমার কাছে ইজি মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে আলহামদুলিল্লাহ আমি তো ইনভিজিলেটর হয়ে দেখেছি, পরীক্ষার হলে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমি ডিউটি করে দেখেছি যে সেখানে ছেলেমেয়েদের কি পরিমাণে ঘাম ঝরতেছে, কান্না আমি দেখেছি তাদের তখনকার প্রতিকূল অবস্থাটা। সুতরাং আমি একজন শিক্ষক, আমি নিজে বিসিএস দিয়ে দেখেছি, আমি নিজে পড়াশোনা করে দেখেছি, আবার আমি ক্লাস নিয়ে দেখেছি, আমি পরীক্ষার হলে ইনভিজিলেটর হয়ে দেখেছি, আমি পরীক্ষার খাতা হয়ে দেখেও সেটাও দেখেছি সমস্যাগুলো কোথায়। এই কারণে আমি গভীর থেকে এই সমস্যাগুলো নিয়ে এসেছি। আমি দেখেছি যে 2 দিনের ছেলে উঠে একটা চ্যাপ্টার নিয়ে চমক দিয়ে, এটা দেখেন, এটা দ হলেই এটা ই হবে, জলদ বারিদ হলেই এটা মেঘ হবে, আর দি হলেই সমুদ্র হবে, জলদি বারিদি, এই একটু চমক, এটা আমি দেখাচ্ছি, 5 মিনিটে দেখিয়ে দেবো। তো সুতরাং যে কেউ হলেই তো হবে না, সমস্যাগুলো তো তোমরা, আমি বলেছি এই পেজের সাথে তোমরা লেগে থাকো, দেখো ক্লাসগুলো একজন শিক্ষক সবগুলো চ্যাপ্টার কিভাবে নিয়ে যাচ্ছেন। এবার দেখো ভাইয়া, আমরা আমাদের মূল আলোচনা আসছি। তাহলে মৌলিক না হলে সাধিত, আর সাধিত না হলে সেগুলো মৌলিক। এই মৌলিক সাধিত শব্দ ভাঙলেই তুমি মৌলিক শব্দ পেয়ে যাবে। তাহলে কোনটা মৌলিক কোনটা সাধিত সেটা তুমি বুঝে গেছো আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমাকে করো, আমি তোমাদেরকে শুরুতেই যে রিকোয়েস্ট করেছিলাম আজকে 3টে জিনিস, লাইক, আমি কমেন্ট পড়ি আর না পড়ি, বারবার যাচ্ছি ফটে দেখা যায়, আমি ল্যাপটপ অন করলাম না, আমার মনোযোগ ওদিকে চলে যাবে। দেখো আমি ল্যাপটপ অন করিনি, আমি তারপরে কারণ হলো আমার মনোযোগটা নষ্ট, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি
একটা এক্সক্লুসিভ ক্লাস নিতে তোমরা যে কাজটা করবা প্লিজ সেটা হলো 3টা জিনিস: লাইক, কমেন্ট, শেয়ার। অন্যকে ইনভাইট করো, এই পেজে মেম্বার বাড়াও। বাংলা নিয়ে কখনোই আর চিন্তা করতে হবে না, কখনোই চিন্তা করতে হবে না কত ক্লাস চাও। নেট থাকলে তো মাঠে বসে ক্লাস নেওয়া যায়, ওখানে বোর্ড লাগিয়ে এখানে বসে ক্লাস নেব, সমস্যা কি? দেখো, এই জন্য তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য যে আমি যাই। কমেন্ট না পড়তে পারলেও তোমরা কমেন্ট দিয়েই যাবে, আমি প্রশ্ন করলে কমেন্ট দিয়ে যাবে। উপসর্গ, দেখবা এটা একটা কমন শব্দ, উপসর্গটা কমন। ডক্টরের কাছে রোগী গেলেই জিজ্ঞেস করে রোগের উপসর্গ কি। কিছু পাকনা গ্রামের কিছু আছে না, বেশি বুঝে, বলে কি আমি যদি উপসর্গই বলি তাহলে আপনার কাছে আইসি কি লেগে, কেমন লাগে বলো? উপসর্গ। আবার বেশি টাকা হয়েছে তো ডক্টরের চেম্বারে ঢুকে গেছে, ডক্টর কি হয়েছে? বলে অনেক সমস্যা, খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, হাঁটলে রিক্সা লাগে না, কেমন লাগে বলো? ডক্টর বলছে দাঁড়ান, 2টা ট্যাবলেট দিছে, যে এটা ঘুমানোর 1 ঘন্টা পরে খাবেন আর এটা ঘুম থেকে ওঠার 1 ঘন্টা আগে খাবেন। আর রাতে যখন ঘুমাবেন চোখের উপরে 1000 ভোল্টেজের একটা লাইট জ্বালিয়ে ঘুমাবেন। আর ঢাকার শহরে ওই যে হাঁটবেন উপরের দিকে বিল্ডিংয়ের তলা গুনবেন আর হাঁটবেন, অনেক ম্যানুয়ালের ডাকনা খোলা আছে, আপনার রিক্সা লাগবে না, রিক্সালাই আপনারা খুঁজে নিবে যে আপনি কই আছেন। বুঝতে পেরেছ? তো এরকম তাহলে উপসর্গ শব্দের সঙ্গে পরিচিত তোমরা, কি ঘটতেছে এরকম হলে উপসর্গ। উপসর্গ দেখো, যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ, অন্য শব্দের পূর্বে বসে, এর অর্থের সম্প্রসারণ কমা সংকোচন বিয়োজন ও পরিবর্তন ঘটায়, সে সকল অব্যয় জাতীয় শব্দাংশকে বলা হয় উপসর্গ। খুব ভালো করে দেখো, যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে। আমি কিছু প্রশ্ন করব, তবে এখন না, আগে ভালো করে দেখে নাও। এমন একটা বিসিএস জানো, এই ছোট চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসছে, তোমাকে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি। একটা বিসিএস এই উপসর্গ থেকে 2টা চ্যাপ্টার আসছে, কত বড় বড় চ্যাপ্টার রেখে, ছোট চ্যাপ্টার। যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে এর অর্থের সম্প্রসারণ, সংকোচন, বিয়োজন ও পরিবর্তন ঘটায়, সে সকল অব্যয় জাতীয় শব্দাংশকে বলা হয় উপসর্গ। ঠিক আছে, এবার দেখো সেই শব্দগুলো কি কি। যেমন দেখো, এই যে হার একটা মৌলিক শব্দ, হার একটা মৌলিক শব্দ, এটাকে ভাঙানো যায় না। হার এর অর্থ কি জানো? অর্থ তো কত রকমের হয়, দেখো আমি গানের লাইনগুলো তুমি বুঝতে পারবা। শতকরা হার হয়, শতকরা হার কত, রেশিও যেটাকে বলি আমরা। আবার আছে গান, হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতেই হবে। কিংবা আরেকটা গান যেন, আমার গলার হার খুলে নে ও গো ললিতে। তোমরা জানো ললিতেকে? ললিতা বিশাখা রাধার সখী। রাধা সাজুগুজু করেছিল, বুঝছো, সাজুগুজু করেছিল, কিন্তু কৃষ্ণ আর আসবে না, রাধা বুঝে গেছে। তখন ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার গলার হার খুলে নে ও গো ললিতে। বুঝতে পারছো? এই ক্ষেত্রে আরেকটু কথা বলবো, এই তথ্যগুলো সব তোমাদের জন্য। গতকাল একটা লাইভে একটা ক্লাস নিয়েছি, এত
এত সুন্দর করে শেষ অ্যাক্সেলে বলছে এত অনলাইনে এত ডিটেলস ক্লাস না নিলেও চলে, যেটুকু আসবে সেটুকু পড়ান। ছাগল, যেটুকু আসবে যদি সেটুকুই পড়াই, পরীক্ষার হলটা যাইতে যাইতে তো তোর তো কিছুই থাকবে না, এগুলো সব ইনফরমেশন তোর জন্য লাগবে। 2 ঘন্টা তুই ধৈর্য ধরতে পারতেছিস না, 1.5 ঘন্টা আলোচনাটা সব জিনিস আলোচনা, অর্থাৎ তুই কেমনি ক্যাডার হবি সেটা আমার বোঝার বিষয় আছে। তোমাদের বলি কি, আমি ওকে বলেছি কত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়েছি সেখানে, সেটারও মানুষ নেগেটিভ বলতে বলতে বাঙালি ওরা নেগেটিভই বলে, কখনো পজিটিভ ওরা দেখতে পারে না, ওটা করতে পারে না, ওদের জীবন চিন্তা চেতনা এরকমই হয়ে গেছে। আমিও তো বাঙালি, আমি তো দেখেছি কাছ থেকে, তাই বলেছি এটা। দেখো মাইকেল মধুসূদন দত্ত, লক্ষ্য করো, অঙ্গনা শব্দের অর্থ হলো নারী, অঙ্গনা শব্দ হলো নারী। বীর নারীরা যুদ্ধক্ষেত্রে তাদের স্বামীদেরকে মোটিভেশন করার জন্য চালিয়ে যাও যুদ্ধ, যে পত্র লিখলেন, যে পত্রগুলো, সেই পত্রগুলোই হলো বীরঙ্গনা কাব্য। এটাকে এই জন্য পত্র কাব্য বলা হয়, পত্রগুলো কবিতায়, সেটা হলো বীরঙ্গনা। আর ব্রজদাম হলো কৃষ্ণ এবং রাধা কৃষ্ণ এবং অন্যান্য সখীদের সাথে যেখানে প্রেম সংগঠিত হয়েছে, ব্রজের যে বালাতুই এরকম ব্রজের নারী, ওইখানে ব্রজঙ্গনা বলা হয়, রাধা এবং সখীদের ব্রজঙ্গনা। মাইকেল মধুসূদন দত্ত রাধা এবং তার সখীদের এই যে ওখানকার যে ধামে যে ঘটনা ঘটছে, ব্রজের নারীদের নিয়ে যে কাব্য লিখেছেন সেটা হলো ব্রজঙ্গনা। দেখো কি অসাধারণ একটা কবিতা। আমি এই ক্ষেত্রেই বলতেছি যে গলার হার খুলে নে ও গো ও ললিতে, ওই যে সখীরা ডালা ভরে ফুল তুলে নিয়ে আসছে, কিন্তু কৃষ্ণ আর আসবে না, সখীরা জেনে গেছে, তো এত ফুল কার জন্য? তখন সখীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, কেন এত ফুল তুলিলি সজনী ভরিয়া ডালা, কেন এত ফুল তুলিলি সজনী ভরিয়া ডালা, মেঘাবৃত হলে পরে কি রজনী তারার মালা, আর কি যতনে কুসুম রতনে ব্রজের বালা, কেন এত ফুল তুলিলি সজনী। রাধা বলতেছে সখীদেরকে, লাইন কটা মনে রেখো, আবার পজ দিয়ে পরে আবার শোনো ভিডিওটা। কেন এত ফুল তুলিলি সজনী ভরিয়া ডালা, মেঘাবৃত হলে পরে কি রজনী তারার মালা, আর কি যতনে কুসুম রতনে ব্রজের বালা। হে ব্রজের কন্যারা, এ মেয়েরা, কি ফুল, কি লাভ এই ফুল তুলে, কি অসাধারণ। তো দেখো, গলার হার খুলে নে ও গো ও ললিতে, আমি ললিতে পর্যন্ত চলে এসেছি, তাই না? তো কি আজকে যদি কোনো কারণে সদস্য কমে যায় লাইভে, তাহলে আমি লাইভটা পজ করে দেবো, বন্ধ করে দেবো। যে কোনো উপায়ে শেয়ার দাও, গ্রুপ পেজ যেখানে আছে শেয়ার দাও, দর্শক বাড়াও। ক্লাসটা আমি সত্যি বললাম একদম জমজমাট ক্লাস নিতে রাখো। এখন যদি বলা হয় চলো আমরা সবাই মিলে ভালো একটা জায়গায় এটা করব, তখন তো অনেক মজা হলো। মধ্যে এটা করলেও তো মন্দ হয় না। বন্ধু যখন বন্ধুর জন্য এটা পাঠায় তখন সব বেজায় খুশি, কিন্তু 3 বছর ভালোবাসার অভিনয় করার পর যদি এটা করে যায়, তখন কান্নার লোনা জলে বুক ভেসে যাওয়া ছাড়া আর কিছু করার থাকে না। হার মানে গেল, আহার হলো কি খাওয়া, বিহার ভ্রমণ, উপহার গিফট, পরিহার ত্যাগ, আবার দেখো প্রহার মারা, এই যে কারো লাঠির নিচে পড়ে গেলে এটা বন্ধু না, তাহলে আহার খাওয়া, বিহার ভ্রমণ, উপহার, পরিহার, প্রহার, এই যে দেখো এগুলো সব উপসর্গ, অব্যয় জাতীয় শব্দাংশ। তাহলে এটাকে বলা হয় প্রিফিক্স, আর প্রত্যেকটা হলো সাফিক্স, ওটা আমার পরে আলোচনা করবে। তাহলে যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে এর অর্থের সম্প্রসারণ, সংকোচন, বিয়োজন ও পরিবর্তন ঘটায়, সে সকল অব্যয় জাতীয় শব্দাংশকে বলা হয় উপসর্গ। দেখো এই উপসর্গ তুমি রেখে গেছো, নিজের কিন্তু কোনো অর্থ নাই, অন্য শব্দের পূর্বে বসে দেখো, এই হারের আগে বসে প্রহার মায়ের হয়ে গেছে, আহার খাওয়া হয়ে গেছে, বিহার ভ্রমণ, উপহার গিফট, পরিহার ত্যাগ করা। এখানে এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। কথাটা কি দেখো, উপসর্গের অর্থবাচকতা নেই
বাচকতা নিজের কোনো অর্থ নেই নিজস্ব, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। দ্যোতকতা হলো অন্যকে অর্থ সৃষ্টি করতে সহায়তা করা, দোলা দেওয়া, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। উপসর্গের অর্থ বাচ্যকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। উপসর্গের তাই তো করেছি রে বছরের পর বছর। উপসর্গের অর্থ বাচ্যকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। এখন রিটেনে আসলে আসবে কি হবে, যে এটা ব্যাখ্যা করো। উপসর্গের অর্থ বাচ্যকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে, ব্যাখ্যা করো। আর প্রিলিতে আসলে কিভাবে আসবে জানো? প্রিলিতে আসলে আসবে কার অর্থ বাচ্যকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে কার, উপসর্গ, সমাস, সন্ধি, প্রত্যয়। তুমি এটা পারবে, ঠিক আছে? এখানে আমি কোনো প্রশ্ন তোমাদেরকে করতেছি না এই মুহূর্তে, তবে তোমরা লাইনে থাকো, গুরুত্বপূর্ণ। আমি খুব বেশি সময় রাখবো না, ওদেরকে 1.5 ঘন্টা বলেছি, তাই বলে তোমাদেরকে 1.5 ঘন্টা রাখবো না, কয়েকটা মিনিট লাগবে আজকে, ঠিক আছে? আমরা এরপরে আলোচনায় আসছি, দেখো কয়েকটা মিনিট আজকে। দেখো এখন যে প্রশ্নটা হবে সেটা দেখে নাও। দেখো প্রশ্নটা হলো উত্তর, উপসর্গ 3 প্রকার। উপসর্গ 3 প্রকার। দেখো, 1 খাঁটি বাংলা উপসর্গ, এটা তোমরা সবাই জানো, ঝামেলাটা বোঝায়। দেখো, 1 খাঁটি বাংলা উপসর্গ, 2 সংস্কৃত উপসর্গ, 3 বিদেশি উপসর্গ। 1 খাঁটি বাংলা উপসর্গ, 2 সংস্কৃত উপসর্গ, 3 বিদেশি উপসর্গ। বিদেশি কয় প্রকার আবার দেখো, বিদেশি 4 প্রকার। 1 আরবি, 2 ফার্সি, 3 ইংরেজি, আর 4 হলো হিন্দি, উর্দু। 1 আরবি, 2 ফার্সি, 3 ইংরেজি, 4 হিন্দি, উর্দু। দেখো তাহলে উপসর্গ 3 প্রকার, খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। বিদেশি 4 প্রকার, কি কি? আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, উর্দু। হিন্দি উর্দু একটাই নাম, হিন্দি উর্দু। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। হ্যাঁ অবশ্যই, সবগুলো আমি তো, তোমরা এখন বলতো স্যার আমি সবগুলো নিয়ে আলোচনা করব তোমাদের কাছে। দেখো আমি খুব বেশি সময় থাকবো না, কিন্তু কথা হলো তোমরা সবাই লেগে থাকো। হ্যাঁ, আর কোন কোন শর্তে আমি সবগুলো ক্লাস নেব পেজে, সেটা তো আমি শুরুতে আলোচনা করেছি। দেখো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আলো, রাম কোন উপসর্গ? রাম কোন উপসর্গ? 1 বাংলা, 2 সংস্কৃত। রাম কোন উপসর্গ? কোন উপসর্গ? কোনো বইটি খুলবা না, 10 সেকেন্ডে আনসার করবা। রাম কোন উপসর্গ? এবিসিডি দিয়ে লিখতে পারো, ক খ দিয়ে লিখতে পারো, তুমি খালি উত্তরটা লিখতে হবে। 1 বাংলা, A 2 সংস্কৃত, C হিন্দি, D বিদেশি। বিদেশি বানানটা রস্বীকার হবে, বিদেশি বানানটা রস্বীকার হবে। 1 বাংলা, দ্রুত আনসার করো যে রাম কোন উপসর্গ? A বাংলা, B সংস্কৃত, C হিন্দি, D বিদেশি। অলরেডি উত্তর শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ও বাবা, সমানে উত্তর আসতেছে, দ্য গ্রেট বাংলা। নুরুজ্জামান, গোলরি বয়, জালাল,
রনি বাংলা, গুড। যারা তানভীর হোসেন, রহিম, যারা উত্তর করেছো তাদের অনেক ধন্যবাদ। যারা উত্তর করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে ভুল করে যারা শুদ্ধ করে তাদের জন্য থ্যাঙ্কস। আর যারা ভুল করনি কিন্তু উত্তর দিয়েছো তাদেরকে ধন্যবাদ। কারণ কি বলতো? কারণ হলো উত্তর দেওয়ার জন্য। দেখো এবার আমি উত্তরটা বলে দিচ্ছি। রাম কোন উপসর্গ? রাম খাঁটি বাংলা উপসর্গ। রাম কোন উপসর্গ? রাম খাঁটি বাংলা উপসর্গ। ঠিক আছে? কেন সেটি এখন ধরে দিচ্ছি। তোমার যখন প্রশ্ন হবে, কোনটা প্রশ্ন আসে এখান থেকে দুইটা, একটা হলো অর্থবাচকতা নিয়ে, অর্থদ্যোতকতা, এগুলো তো আছেই। কোন উপসর্গ কয়টি, এই প্রশ্ন আছেই। এর বাইরে উপসর্গ দিয়ে যে প্রশ্ন আসে, কোনটি কোন উপসর্গ এবং কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোনটি কোন উপসর্গ এবং কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, সেটাই আমি একটু দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, কয়েকটা মিনিট। আমাকে আর 5টা মিনিট সময় দাও। যদি আজকে ঠিকমতো সময় দাও, পরে একটা জমজমাট ক্লাস দেব। আগে বলছি শিডিউলটা ডাউনলোড করে নিও তোমরা। ধারাবাহিকভাবে আমরা এই পেজে গ্রামার এবং সাহিত্যের সবগুলো ক্লাসে নিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে। কিন্তু পেজে মেম্বার বাড়ানোর দায়িত্ব তোমাদের, আগেই বলেছি। দেখো, যদি আসে খাঁটি বাংলা উপসর্গ কয়টি, তুমি চোখ বন্ধ করে বলবা খাঁটি বাংলা উপসর্গ 21টি। যদি আসে সংস্কৃত উপসর্গ কয়টি, তুমি চোখ বন্ধ করে বলবা সংস্কৃত উপসর্গ 20টি। এর মধ্যে 4টি উপসর্গ আছে, আ, আ, সু, বি, নি। 4টি উপসর্গ আছে, আ, সু, বি, নি। এটা বাংলাতেও আছে, সংস্কৃত আছে। আ, সু, বি, নি। এটা বাংলাতে আছে, সংস্কৃততে আছে। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার আমি কিভাবে বুঝবো এটা বাংলা না সংস্কৃত? যদি বাংলা শব্দের আগে বসে তাহলে এটা বাংলা উপসর্গ, আর যদি সংস্কৃত শব্দের আগে বসে তাহলে এটা সংস্কৃত উপসর্গ। তাহলে আ, সু, বি, নি, এটা যদি বাংলা শব্দের আগে বসে তাহলে বাংলা উপসর্গ, আর যদি সংস্কৃত শব্দের আগে বসে তাহলে এটা সংস্কৃত উপসর্গ। ঠিক আছে? আশু, বিনি। ওকে, এখন আমাকে প্রশ্ন করে, স্যার ওইটাই বা কেমনে বুঝবো কোনটা বাংলা শব্দ আর কোনটা সংস্কৃত শব্দ? আমি কি বলেছি জানো? আমি বলি কি, ভাই এই যে বাংলা একাডেমির এই যে ব্যবহারিক বাংলা অভিধানটা আছে না, এটা মুখস্থ করে ফেলো। বলে এইটাও কি সম্ভব স্যার? হ্যাঁ, আধুনিক বাংলা অভিধান, এটা মুখস্থ করা সম্ভব নয়। তাহলে কি করবা? তাহলে যে কাজটা করবা সেটা হলো, দেখো আমাদের এই যে লহরীতে যে উপসর্গ কয়টা দেয়া আছে ওই কয়টা মুখস্থ করে নিলেই হবে। ঠিক আছে? দেখো, যেমন সুদিন, সুদিন, সুখবর, এটা বাংলা বোঝাই যাচ্ছে, কিন্তু সুকণ্ঠ, সুকীর্তি, এটা সংস্কৃত। সুদিন, সুখবর, এটা বাংলা, কিন্তু সুকণ্ঠ, সুকীর্তি, এটা সংস্কৃত। তাহলে বাংলা শব্দের আগে বসলে বাংলা উপসর্গ, আর সংস্কৃত শব্দের আগে বসলে সংস্কৃত উপসর্গ। যেমন দেখো, তাহলে আ, সু, বি, নি, এই 4টা। সুদিন, সুখবর। কিন্তু দেখো, আর সংস্কৃত শব্দ চেনার আরেকটা মজার উপায় আছে। কোন শব্দে যদি মূর্ধন্য ষ থাকে তাহলে শব্দটা অবশ্যই সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত। কোন শব্দে মূর্ধন্য থাকলে তৎসম শব্দ, যেমন এই যে কণ্ঠ, কণ্ঠ তৎসম, তাহলে সুকণ্ঠ যদি হয় তাহলে এটা তৎসম সংস্কৃত উপসর্গ। ঠিক আছে? আপাতত এটুকু বুঝো। তাহলে খাঁটি বাংলা কয়টি? 21টি, সংস্কৃত 20টি। এবার একটু কষ্ট করে, সেই দেখো রাম উপসর্গটা, রাম উপসর্গটা বাংলার মধ্যে আছে কিনা তোমরা আমার সঙ্গে 21টা একটু বলো, একবার বলবা, প্রাণ খুলে বলো। অ, অঘা, অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কতকু, নিপাতি, বিভর, রাম, শশা, সুহা। অ, অজ, অ, অঘা,
অজ অনা, আ আর, আন আব, ইতি উন, কদ কু, নি পাতি, বিভর, রাম, শশা, সুহা। খাঁটি বাংলা এটা 21টা। ঠিক আছে, এবার সংস্কৃত 20টা আমার সঙ্গে একটু বলো, দেখো পারো কিনা। সংস্কৃত 20টা বলো, বলো। প্রপরা অপশমনি, প্রপরা অপশমনি, অনু অপ নির্দুর্বি, প্রপরা অপশমনি, অনু অপ নির্দুর্বি, সু উদ প্রদীপতি অপি, উপমা অতি অপি অভি। প্রপরা অপশমনি, অনু অপ নির্দুর্বি, সু উদ পরিপতি অপি, উপমা অধি অপি অভি। ওকে, এগুলো হলো কি বলতো, এগুলো হলো কি বলতো, এগুলো হলো খাঁটি, এগুলো হলো সংস্কৃত উপসর্গ। আমি একটু দ্রুত বলেছি কেন, যেন বোঝা না যায়, তাই না? কারণ বোঝা না গেলে একটা সুবিধা আছে, ভুল গেলে কেউ ধরতে পারে না। তাহলে খাঁটি বাংলা উপসর্গ দেখো। এবার এই যে উনো, উনো মানে কম, উনো মানে হলো কম, 49, 50 থেকে একটু কম। উন পাজুড়ে, পাজর যার কম বুদ্ধি আর কি। এই যে দেখো রাম, ও যার আগে বসবে তাকে বড় করে দিবে, দা রাম দা, করাত রাম করাত, বোকা রাম বোকা, সিংহা রাম সিংহা, ছাগল রাম ছাগল। প্রো মানেই হলো ভালো, প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত, সুন্দর করে আলো ফুটেছে, প্রগতি সুন্দর গতি, হ্যাঁ, প্রবচন সুন্দর করে কথা বলাটাকে, কথাটা হলো প্রবচন, হলে ভালো, এটা হলেই ভালো। তাহলে কোনটা কোন অর্থে বুঝতে পারছে? এবার একটু দেখতে হবে তোমাদেরকে, এক নজর দেখতে হবে। স্যার তাহলে আপনার কাজ কি? দেখো আমার কাজ কি সেটা আমি তোমাদেরকে করতেছি। বিদেশি উপসর্গ মধ্যে এই ক্লাসটা দেখো 9-10 ছেলেমেয়েদের জন্য লাগবে, 11-12 জন্য লাগবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, চাকরির জন্য লাগবে। এই জন্য ক্লাসটা খুব জরুরি ছিল সবার জন্য। তোমরা চাইলে শেয়ার করে টাইমলাইনে রেখে অন্যকে দেখাও ক্লাসটা। বিদেশি উপসর্গ দেখো, বিদেশি উপসর্গ আরবি আছে, আরবি আছে, আরবি আছে 4টি, আম, আম, খাস, লাম, গর, 4টি। কিন্তু কোন কোন বইয়ে খয়ের এবং বাজে, এই দুটো উপসর্গ আছে। বাজে মানে খারাপ, বাজে লোক, বাজে কথা বলো না, খয়ের মানে উত্তম, হ্যাঁ, খয়ের খা, হ্যাঁ, খয়ের বলো ভালো, এই দুটো আছে কোন কোন বইয়ে, বাট গ্রামারে এইটাই। তাহলে প্রশ্ন ধরে, স্যার আম কি? আম ম্যাঙ্গো নয়, আম জনতার জুস নয়, আম হলো জনতা, সবার কমন আম, আম দরবার, আম মুক্তার, আম জনতার জুস না, আম আম। খাস মানে বিশেষ, খাস কামরা, খাস মহল, খাস খবর, খাস লোক, খাস সমস্যা। লা মানে না, লা পাত্তা, কোনো পাত্তা নেই, লা জবাব, কোনো জবাব হবে না। গড় মানে কি জানো? অভাব, গড় মিল, মিলের অভাব, গড় হাজির, হাজিরা দেয়নি এমন। তাহলে কি কি? আম, খাস, লা, গড়, আম, খাস, লা, গড়, এটা কমন আরবি। ফার্সি হলো 10টা, ফার্স্টে 10টা কি দেখো, নানিম, নানিম বেকার দর, নানিম বেকার দর, কমফি, কমফি বদ বর, নানিম বেকার দর, নানিম বেকার দর, কমফি বদ বর। ও আমার সঙ্গে একটু বলো, অর্থগুলো আমি বলে দিচ্ছি। নানিম বেকার দর, বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যারা ক্লাস দিয়ে কমেন্ট করেছে ভালো হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। না নিম বেকার দর কমফি বদ বল, বলো, কারণ এত ডিটেলস তো নেয় না, বুঝো না। আমি এবার একটা কথা বলি, আমার এবারে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিছু ছেলে আছে, ছেলে মেয়ে, তো ওদেরকে পড়াতে গিয়ে দেখলাম যে ওরা, আমি সারা জীবন কি পড়ে আসছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি জানো, সারা জীবন কি পড়ে আসছো, তুমি ফাঁকি দিয়েছো, স্কুল তোমাকে ফাঁকি দিয়েছে, কলেজ তোমাকে ফাঁকি দিয়েছে, আমি জানি না। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট, এটা পরে করতেছি, আমি বলে দেবো। আমকাশ লাগর, এটা বুঝতেছো, আর নানিম বেকার দর কমফি ববদ বল, মনে রেখো 10টা, নানিম বেকার দর কমফি ববদ বল। এবার আমি অর্থগুলো একটু বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনো।
না মানে না, না মানে কি না, দেখো না লায়েক, লায়েক হয়নি, মানে উপযুক্ত হয়নি। না রাজি, রাজি না। নিম হলো প্রায়, নিম রাজি, নিম খুন, নিম। বে মানে না, বেহায়া, হায়া নেই যার, বেকার, বেয়াদব নেই আদব যার, না বেহায়া বেকার। কার মানে কাজ, কারখানা কাজ করেছে, কার চুপি, কার সাথে। দর মানে হলো মধ্যস্থতা অধীন, দর পত্তনি, দর পাট্টা, দর দালান। কম মানে অল্প, বহুত বড় কমজোর, দোস্ত কম। ফি মানে প্রত্যেক, ফি সপ্তাহ, ফি বছর, ফিরোজ, ব মানে সহ। চটি বমাল ধরা পড়েছে, একবার আসছিল চটি বমাল শুদ্ধ ধরা পড়েছে, এটা ভুল, বমাল শুদ্ধ হয় না, ব মানেই সহ। ব কলম, কলম সহ, লেখাপড়া যায় না কলম নিয়ে হাঁটে। বদ মানে খারাপ, বদ ভাইরে আমার বদ নসিবে, এটা বদ লোক, বদ কথা বলো না, বদ দিকে মিশো না। আর বর হলো পরের শব্দটাকে ধরছে, মধ্যস্থতা অধীন। এই যে বর ক্লাব, ক্লাব করেছে, বর বাদ, বাদ হয়ে গেছে, এমন আর কি। তাহলে না নিম বে কার দর, কম ফি ব বদ বর, আমি বলেছি। কিন্তু এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, আমার সবার কাছে কমন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, উত্তরটা কেউ এড়িয়ে যাবে না, বলো শুদ্ধ হোক তুমি দিয়ে যাবে। বলো যা বুঝো। কার শব্দের অর্থ কি? কার, বলো কার মানে কি? কার, কার শব্দের অর্থ কি? কার, এই যে কার বললাম, না নিম বেকার দর, এটা বলো উত্তর, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দাও, এরপরে আমি একটা কথা বলবো বে নিয়ে। এরপরে আছে ইংরেজি আর উর্দু, তোমাদের লাগবে আর মাত্র 5 মিনিট ক্লাসটাই, আর মাত্র 5 মিনিট ধরে রাখবো। দ্রুত বলো, দ্রুত। কার মানে কি? কার, কার, কার। নিচের অংশটা অন্ধকার হয়ে গেল কেন? কার, বলো কার মানে কি? কার, 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 কার। ওয়াও ওয়াও, সবাই, রহিমা, আরিয়ান, কাজ, 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 কাজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কাজ, কাজ। আচ্ছা, এবার দেখো ভাইয়া, আগেই বলেছিলাম এ বেমানি না, বেমানি না। দেখো কার কাজ, উত্তর ঠিক হয়েছে, থ্যাংক ইউ। বেমানি না, ও যার আগে বলবে না। দেখো নই বহুব্রী হবে, নই, এটাকে উচ্চারণ করে কি জানো? কেউ বলে নংস, কেউ বলে নই, নইও না, নই, ন ইও হসন্ত, নই, ইও হসন্ত, নই। হ্যাঁ দেখো, নই, নই, বে থাকলে নই, নই। বেহায়া, নেই হায়া যার, বেতার, নেই তার যাতে, বেহায়া, বেশরম, বেলাজ, বেআদব, নেই আদব যার, বেহায়া, বেশরম, বেলাজ, বেআদব, বেখবর, বেশরম। বে মানে না, 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 ঠিক আছে? ওকে, বে মানে না, বেহায়া, হ্যাঁ, বেশরম, বেলাজ। আর ইংরেজি আছে 4টা, কি কি ইংরেজি 4টা কি কি দেখো? হাফ, হাফ, ফুল, সাব, হেড। হাফ, ফুল, সাব, হেড। হাফ মানে কি? অর্ধেক। হাফ প্যান্ট, হাফ বাবু, হাফ টিকিট। ফুল মানে কি? পরিপূর্ণ, ফুল ট্যাঙ্কি, ফুল প্যাক। সাব মানে হলো অধীন, সাব অফিস, সাব রেজিস্টার, সাব। হেড মানে প্রধান, হেড মৌলবী, হেড পণ্ডিত, হেড অফিস, হেড। তাহলে হাফ মানে অর্ধেক, ফুল মানে পূর্ণ, হাফ ফুল সাব হেড। হাফ অর্ধেক, ফুল পরিপূর্ণ, সাব অধীন, হেড মানে প্রধান, হেড মৌলবী, হেড পণ্ডিত। ঠিক আছে? হাফ ফুল সাব হেড, হাফ ফুল সাব হেড ইংরেজি। আর বাংলাতে হিন্দি উর্দু মাত্র একটি, হিন্দি উর্দু একটি, সেটা হর। হিন্দি উর্দু একটি, হর। আমি এটাকে এখানে লিখলাম, কিন্তু এটা বড় করে লিখলাম, হর। এখন ঝামেলা সেটা নিয়ে একটু প্রশ্ন হতে পারে, স্যার নাম হলো হিন্দি উর্দু কিন্তু উপসর্গ একটা হর, মানে এটা কি? দেখো হিন্দি উর্দু একটাই, হর। হর হিন্দিতে আছে, উর্দুতে আছে। আমরা জানি না হিন্দি থেকে উর্দুতে আসছে না উর্দু থেকে হিন্দিতে গেছে। হর মানে হলো প্রত্যেক, বুঝছো? হিন্দিতে আছে, উর্দুতে আছে, এই জন্য আমরা নাম দিলাম হিন্দি উর্দু, ওরা ঝগড়া করুক। হর শব্দের অর্থ কি? প্রত্যেক। দেখো, হর হামেশা, হর মহিনা, হর কিসিম, হর রোজ, হর দম, दमे दमे, हर हमेशा दुनिया भर ईमान को नम से एक जबरदस्त मेहनत चलेगा और ऐसा नाम को तबलीग है। हर हमेशा, हर महीना, हर किस्म, हर रज, हर दम। ए वाक्ये हर कोन उपसर्ग?
বলো, হর কোন উপসর্গ। তুমি হিন্দি বললে হবে না, উর্দু বললে হবে না, একসঙ্গে বলতে হবে হর হিন্দি উর্দু। তাহলে আমরা কি করলাম, তোমাদের সাথে আমরা কথা বললাম উপসর্গ নিয়ে। হ্যাঁ, খাঁটি বাংলা, সংস্কৃত, খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। এবার বিদেশি বলতে কী কী? আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, উর্দু। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। আর বাংলা শব্দ 5টি উপায়ে গঠিত হয়, শুরুতে সেটা নিয়ে কথা বলছিলাম। উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে এবং দ্বিরুক্ত শব্দ যোগে। আমরা সবগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের শুরুতেই বলেছিলাম যে তোমরা এই যে লহরী একাডেমির এই লেকচার প্ল্যানটা ডাউনলোড করে নিও, কারণ এই চ্যাপ্টারের বাইরে আর তোমার কিছু পড়তে হবে না এমনি সাধারণত পিসিএস বা অন্য চাকরির জন্য। আর যাদের কাছে লহরীটা নেই, তোমরা লহরীটা রকমারি.com, মামুন বুকস বা তোমরা নীলক্ষেত বা বাংলাদেশের যে কোনো অভিজাত লাইব্রেরি থেকে এটা সংগ্রহ করে নিতে পারবা। এটা নিয়ে পড়াশোনা করো। এখানে টেকনিকে শব্দগুলো দেওয়া আছে, চমৎকার করে বাংলা বানানগুলো আছে, যে কজন লেখক কবি লাগবে সেটুকু একদম সংক্ষেপে। এটা এবারে এই যে কয়েকটা পরপর পরীক্ষা হলো, সেই পরীক্ষার প্রশ্ন দেখে আমার মনে হয়েছে যে একদম লহরী থেকে হুবহু প্রশ্নগুলো করা হয়েছে, এরকম মনে হয়েছে। আমি তোমাদেরকে এটা একটা পোস্ট দিব না, দাঁড়াও, এই প্রশ্ন এবং এই বইয়ের পৃষ্ঠা দিয়ে, ঠিক আছে? আর প্রত্যেকেই যদি আটকে যাও, তোমরা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। অনেক আশা করি এই পেজের সাথে যুক্ত থাকবে। আবারও রিকোয়েস্ট, পেজে তোমরা মেম্বার বাড়াও, সর্বক্ষণিক লাইক, কমেন্ট, শেয়ার। এই পেজে আমরা সবগুলো ক্লাসে নিব বাংলা, দেশে এবং দেশের বাইরে থেকে, যেন সবাই বাংলার প্রতি একটা দরদ সৃষ্টি হয়। আমরা এদেশের শিক্ষকতার প্যাটার্নই চেঞ্জ করে ফেলছি, মজা করে পড়ানোটার প্যাটার্নটা একটু চেঞ্জ করে ফেলেছি, শিক্ষার্থীদের যাতে বোরিং লাগে। আলহামদুলিল্লাহ লহরী একাডেমি। তোমরা যদি পড়তে গিয়ে আটকে যাও, কোথাও কোনো সমস্যা, আমি আমার সেল নাম্বারটা দিয়ে দিচ্ছি। কিন্তু হাইলি রিকোয়েস্ট, পরীক্ষার হলে তোমরা কখনো ফোন দিবা না, ক্লাস টাইমে ফোন দিবা না, অনলাইনে থাকলে দিবা না, রাত 11টার পরে দিবা না। তোমার জন্য সবচেয়ে পিকর টাইম হলো রাত 10টা থেকে 11টা। এই সময়ের মধ্যে তোমরা যে কোনো বিষয় কথা বলতে পারবা, যে কোনো বিষয়। 01911636825। আমি আবারও নাম্বারটা বলছি, 01911636825। এরপরে আরও কিছু জমজমাট ক্লাস তোমাদের সঙ্গে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আগামী আবার ক্লাসে আবার দেখা হবে, আমরা আগাম জানিয়ে দেবো। আর যেদিন আমরা লাইভে আসবো অবশ্যই রাত 9টায়। আমাদের পিকআউট টাইম হলো রাত 9টা থেকে 9:30, সর্বোচ্চ 10টার মধ্যে আমরা লাইভটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে? কারো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারবা, আর আমাকে SMS করতে পারবা, প্রশ্ন করতে পারবা, জিজ্ঞাসা করতে পারবা, এই পেজে মেসেঞ্জারে গিয়ে করতে পারবা। সব কিছু আমি ওপেন করে দিয়েছি তোমাদের জন্য। ওকে? আল্লাহ হাফেজ।